ইতিহাসের আদ্যপ্রান্ত চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করতে চলেছি বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক বা কিছু বাণিজ্যিক ছাড়পত্র দিচ্ছে। এর পরবর্তীকালে 1765 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরবর্তীকালে মুঘল বাদশাহ শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিচ্ছে। এই দেওয়ানির অধিকার পাওয়ার পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছে, অর্থাৎ কোম্পানির কাছে থাকছে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার এবং বাংলা নবাবের কাছে থাকছে নিজামতি অর্থাৎ প্রশাসন ব্যবস্থা পরিচালনার অধিকার, যা আমরা দ্বৈত শাসন ব্যবস্থা নামে জেনে থাকি। এই দ্বৈত শাসন ব্যবস্থার কুফল হিসেবে বাংলায় 1770 খ্রিস্টাব্দে এবং বাংলা সাল অনুযায়ী 1176 বঙ্গাব্দে নেমে আসে এক ভয়ঙ্কর বিপর্যয়, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো পরবর্তী গভর্নর বা বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1772 সালে দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাতে ভূমি রাজস্ব ব্যবস্থা পরিচালনার উদ্দেশ্যে 1772 সালে 5 সালে ব্যবস্থা চালু করছে। একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করা হচ্ছে 1772 সালে, যারা ইজারাদারি দেবে জমি এবং 5 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হবে। তো এই ব্যবস্থাকে বলা হচ্ছে 5 সালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্ত। এই 5 সালা বন্দোবস্ত প্রথম কার্যকরী হয়েছিল নদিয়া জেলাতে, যদিও এর আগে থেকেই 1769 বা 1770 খ্রিস্টাব্দ নাগাদ বর্ধমান ও 24 পরগনায় এই ইজারাদারি ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু 5 সালা ব্যবস্থার চরম অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং এক চরম বিপর্যয়ের সৃষ্টি হয়, যার জন্য 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন নিযুক্ত করা হলো এবং এই কমিশনের উদ্দেশ্য ছিল বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আরও তথ্য জোগাড় করা এবং নতুনভাবে একটি পরিকল্পনার বাস্তবায়ন করা। সেই পরিস্থিতি অনুযায়ী বাংলাতে 1777 খ্রিস্টাব্দে একসালা ব্যবস্থা প্রবর্তিত হলো, অর্থাৎ 1 বছরের জন্য জমির বন্দোবস্ত চালু করা হলো। কিন্তু দেখা গেল এই নীতিও বাংলার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন আনতে পারল না। একই রকমভাবে বাংলার অর্থনীতি আরও বিপর্যস্ত হতে থাকলো। 1786 সালে পরবর্তী গভর্নর জেনারেল কর্নওয়ালিস বাংলা রাজস্ব সংস্কারকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং 1789 সালে তিনি 10 সালা বন্দোবস্ত চালু করছেন, অর্থাৎ 10 বছরের জন্য জমির বন্দোবস্ত চালু করা হচ্ছে। 1789 সালে বাংলা এবং বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যাতে এই 10 সালা বন্দোবস্ত চালু করা হচ্ছে এই শর্তে বা এই প্রতিশ্রুতিতে যে কোর্ট অফ ডিরেক্টরস যদি অনুমোদন দেয় তাহলে পরবর্তীকালে এই 10 সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিবর্তিত হবে। 1793 সালে কোর্ট অফ ডিরেক্টরস অনুমতি দিলে পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে বিতর্ক কম হয়নি। রাজস্ব বিভাগের প্রধান জন শোর এবং দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্টের মধ্যে যে বিতর্ক তা শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত। রাজস্ব বিভাগের প্রধান জন শোর তিনি মনে করেছিলেন জমিদাররাই জমির মালিক, অতএব কোম্পানির অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদারদের সাথে চুক্তি করা প্রয়োজন। কিন্তু গ্রান্ট তিনি দলিল বিভাগের অধ্যক্ষ ছিলেন, তো তার মনে হয়েছিল সরকারি জমির মালিক, তো সরকার চাইলেই জমিদার অথবা কৃষক যে কারো সাথে জমির বন্দোবস্ত চালু করতে পারে। কর্নওয়ালিস শোর দ্বারাই আকৃষ্ট হয়েছিলেন এবং 1789 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যাতে 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। যদিও চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কর্নওয়ালিস, কিন্তু 1770 সালে স্কটিশ চিন্তাবিদ এবং ঐতিহাসিক আলেকজান্ডার ডাও
এই চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তনের কথা বলেছিলেন তিনি একজন ফিজিওক্র্যাট ঐতিহাসিক ছিলেন। এবং তার পরবর্তীকালে 1772 খ্রিস্টাব্দে হেনরি পাত্তুলো তিনিও তার গ্রন্থে চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রে মত প্রদান করেছিলেন এবং তিনিও একজন ফিজিওক্র্যাট চিন্তাবিদ। ফিলিপ ফ্রান্সিস বলে আরও একজন ব্যক্তি, তিনিও চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার ক্ষেত্রে সুপারিশ করেছিলেন। এরপরে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলা, বিহার এবং উড়িষ্যাতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল এবং এই ব্যবস্থা সূর্যাস্ত আইনের সাথে সরাসরি সম্পর্কিত। সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন হলো চিরস্থায়ী বন্দোবস্তে যে জমিদারদের রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হলো, তারা বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে বা সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানিকে জমির বন্দোবস্ত দেবে। এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার সুফল এবং কুফলগুলি আমরা জেনে নেব। সুফল হলো একটি অনুগত শ্রেণী, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি অনুগত শ্রেণী তৈরি হলো। জমিতে মান উন্নত হলো, অর্থাৎ জমিতে চাষবাসের ফলে এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মান উন্নত হয়েছিল এবং একই সাথে সাথে কৃষিরও উন্নতি হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পরবর্তীকালে। এই বন্দোবস্তের কুফলটি হলো চাষি এই জমিদারদের স্থায়ী সত্ত্ব প্রতিষ্ঠার ফলে চাষি ভাড়াটে মজুরে পরিণত হচ্ছে। বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারাচ্ছে এবং কৃষকের উপরে খাজনার ব্যয়ভার চাপছে এবং অত্যাচারের পরিমাণও তুলনামূলকভাবে বাড়ছে। এরপরে আরও একটা কুফল কি না, পত্তনিদার, দরপত্তনিদার, এইরকমভাবে জমিদার এবং কৃষকদের মধ্যে বহু মধ্যস্বত্বভোগী শ্রেণীর আবির্ভাব হচ্ছে, যারা কৃষির উন্নতির দিকে নজর না দিয়ে শুধুমাত্র রাজস্ব সংস্কারের উপরেই নজর দিয়েছিল। ধন্যবাদ। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।